নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কারণ গুন্ডা দমন বিল নাকি গুন্ডা দমন আইন, কোনটা খারিজ হলো? কি আইন হওয়ার আগেই কি খারিজ হলো, নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনবো? এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, একদম মেদিনীপুর থেকে ঘাটাল থেকে শুরু করে মালদা, বিভিন্ন জায়গায় বামপন্থীদের যে সুবিশাল সমাবেশ এবং এবিটি এবিপিটি একাধিক মামলা করেছে, সেই নিয়েও কথা বলবো। একদম প্রথম প্রশ্ন বিকাশবাবুর কাছে আমি করতে চাই, স্যার। গুন্ডা দমন বিল এখনো আইনে পরিণত হয়নি, নাকি এখনো রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া যায়নি বলে মামলা শুনলেন না কলকাতা হাইকোর্ট? ব্যাপারটা ঠিক কি, একটু কনফিউশন দূর করে দিন। শুনুন, আমরা যখন মামলাটা করেছিলাম তখনই আমরা আমাদের মামলাতেই বলেছিলাম যে এটা আইন হয়নি, কিন্তু তথাপি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছেন। সুতরাং সত্য কথাটা বলো। এর সঙ্গে আমাদের আইনে যদি হয়ে থাকে তার বৈধতা চ্যালেঞ্জ করেছে না। এতদিন পর মামলাটা আমাদের হয়েছে প্রায় মাসখানেক আগে তো বটেই। একদমই। এতদিন পর তারা আদালতে এসে স্বীকার করলেন যে না, এটা এখনো রাষ্ট্রপতির অনুমোদনই পায়নি। তার মানে আইন নয়, আইনটার জন্মই হয়নি। জন্ম হয়নি, তাও মুখ্যমন্ত্রী তর্পে যাচ্ছিলেন। আমাদের তো পারপাস স্যার, তুমি রেকর্ড করো যে আইন এখন কার্যকর হয়নি, আইন যখন কার্যকর হবে তখন আমরা আবার নতুন করে মামলা করব। এই হচ্ছে বিষয়। সুতরাং একদল মিডিয়া যারা বিজেপি পোষিত তারা বোঝাবার চেষ্টা করছে হয়তো যে মামলা খারিজ হয়েছে। মামলা খারিজ হয়নি, মামলার জয় হয়েছে। এই কথাটা রেকর্ড হয়ে গেছে, রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, এবং পাশাপাশি আদালত আগামী দিনে রাষ্ট্রপতি অনুমোদন পেলে মামলা আবারও করা যাবে, সেই অনুমতিও রেখে দিয়েছে। হ্যাঁ স্যার, তাহলে প্রশ্নটা যদি আমি আরেকটু, সাধারণ মানুষ অজস্র, আমি ব্যক্তিগতভাবে ফোন পেয়েছি, আপনার কথা তো আমি ছেড়েই দিলাম, এটা বোঝার জন্য যে এখনো যে বিভিন্ন প্রথম সারির সংবাদপত্রে বেরোচ্ছে যে আগামীকাল থেকে রাজ্যে কার্যকরী হবে গুন্ডা দমন আইন, এই মুহূর্তে সেই সম্ভাবনা থাকছে না, কোনো মতেই থাকছে না। ওইটাই তো মুশকিল হচ্ছে আমাদের, এবং বহু মানুষকে তারা আতঙ্কিত করে তুলেছিলেন। মিছিলে গেলে গুন্ডা দমন আইন, মিটিং এলে গুন্ডা দমন আইন, আর মুখ্যমন্ত্রী তিরিং বিরিং করছিলেন এই গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। সে আইন এখনো জন্মই লাভ করেনি। আইন যখন জন্মাবে তখন সে আইনকে বাতিল করবার জন্য আদালতে আমাদের আবার আসতে হবে। মানে এখনো মানে বিষয়টা যেহেতু হাইপোথেসিস, তাই এ নিয়ে আর বাক্য ব্যয়ের প্রয়োজন নেই, আপনি কি এমনটাই মনে করছেন? এইটা আলোচনার কোনো প্রয়োজন নেই। আইনটা এখনো জন্মায়নি, পরিষ্কার হয়ে গেছে। যে শিশু জন্মায়নি সেই শিশু হাত ছুটছে কি পা ছুটছে এই দেখে মা হাসবেন, তা তো হয় না। তাই তো স্যার, বরং এটা প্রমাণ হলো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রী এরা মানুষকে উত্তেজিত করার জন্য কিরকম মাঝে মাঝেই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক আইন বিরুদ্ধে কথা বলেন, সেটাই প্রমাণ হলো আবার। স্যার, ঠিক এই জায়গায় আমার একটা পরবর্তী প্রশ্ন থাকবে যে মহিলা বিল বা এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট, বা এই ধরনের আরো একাধিক আইন প্রণয়নের জন্য 2/3 মেজরিটি প্রয়োজন, যার জন্য কি শাসক দল আরো মরিয়া হয়ে যাবেন বিরোধী দলগুলোকে ভাঙতে বা তাদের সাংসদ কেনাবেচা করতে? এই তো যে দলটার মূল উদ্দেশ্যই হচ্ছে বিভাজন, সেই বিভাজনকে কার্যকর করতে গেলে পরে তারা সমস্ত রকম অপপ্রয়োগ করবেন। টাকা দিয়ে বিধায়ক কেনা, ভয় দেখিয়ে বিধায়ক কেনা, দল ভাঙানো, এটা তো বিজেপির একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে তারা বহন করছেন এবং করে যাবেন। এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই। খালি ওরা ভয় পাবেন যখন বামপন্থীদের নেতৃত্বে আন্দোলন তৈরি হবে। দেখলেন না যন্তর মন্তর হওয়ার পর ওদের কেমন হাঁটু কাঁপুনি শুরু হয়ে গেছে।
আন্দোলনটাকেই ওরা ভয় পায়। কৃষক আন্দোলনকে ভয় পেয়েছিল, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে ফেললেন আন্দোলনজীবী। কতটা অসহিষ্ণু অভদ্র হলে পরে এইরকম বলা যায় সংসদে দাঁড়িয়ে বিরোধী লোকেদের যে আন্দোলনজীবী। তারপরে বাধ্য হন আইন প্রত্যাহার করতে, তখন বলেন আমার তপস্যায় খামতি ছিল। সুতরাং এদের কথার তো কোনো ধারাবাহিকতা নেই, মূল্য আছে বলে আমারও মনে হয় না। স্যার, অন্য কোনো ব্যক্তির নাম করে আপনার উচ্চতার, আপনার স্টেচারের একজন মানুষের প্রতিক্রিয়া চাওয়ার ধৃষ্টতা অন্তত সাংবাদিক হিসেবে আমার নেই, কিন্তু সেই জন্য আজকে দেখছিলাম আমি একটি পোর্টালে একজন শাসক দলের বিধায়ক, নাম মনে পড়ছে না ঠিক, তিনি কলকাতার বাসিন্দা, অন্য অঞ্চলের বিধায়ক, তিনি আপনার সম্পর্কে বলছিলেন যে আপনার মাথার পিছনে আলোক চক্র তৈরি হবে ইত্যাদি। আমি সে বিষয়ে প্রশ্ন আপনাকে করে ছোট করব না, কিন্তু প্রশ্ন যেটা যে একজন সাংবাদিক কোট আনকোট তার সঙ্গে আপনার বেশ কিছু ইন্টারভিউ নিয়ে একটা জলঘোলার পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি নাকি সবক শিখেছেন তার কাছে, সেই সাংবাদিক সম্প্রতি তার চ্যানেল ত্যাগ করেছেন অথবা চ্যানেলটাকে সরিয়ে দিয়েছে কোনো একটা। স্যার, আপনার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? আপনি কি সবক শিখেছেন সেই সাংবাদিকের কাছে? এই নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। যারা দেখেছেন আমার ইন্টারভিউ তারাই বুঝবেন কে কাকে সবক শিখিয়েছে। এই আমি কেন মন্তব্য করতে যাব? স্যার, অ্যাডভোকেসির যেমন এথিক্স রয়েছে, জার্নালিজমেরও তো এথিক্স রয়েছে। আমার একটা পরিষ্কার প্রশ্ন আপনার কাছে, যে সংবিধান বিরোধী কোনো কথা অন এয়ার একদম গণতন্ত্রের চতুর্থ মাধ্যমে দাঁড়িয়ে প্রকাশ্যে গলা তুলে বলা, এটা কি কতটা আইনসম্মত? দেখুন, আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে সংবিধান এবং সংবিধানের যে নৈতিকতা, মৌলিকতা, সংবিধানের গরিমা তাকে ঊর্ধ্বে তুলে ধরা, এটাই হচ্ছে সকলের সাংবিধানিক দায়িত্ব। সংবিধান নিয়ে কথা বলা হচ্ছে, প্রত্যেকটা সিটিজেন হচ্ছে তার দায়িত্ব। এখন বিশেষ করে দায়িত্ব আরো বর্তায় যারা বিভিন্ন উচ্চ পদে আছেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজকর্ম সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে, তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার। সেদিক থেকে নিউজ মিডিয়াকে আমরা বলি ফোর্থ এস্টেট। হুম, হুম, মানে ফোর্থ এস্টেট যদি তার ভূমিকা পালন না করে, তার ভূমিকা তো হচ্ছে প্রকৃতপক্ষে তো সমাজের কাছে সত্যতা তুলে ধরা, হুম, হুম। কোনো দলের হয়ে কথা বলা নয়, সমাজের কাছে সত্য তুলে ধরা। তাতে সেই সত্যর মধ্য দিয়ে মানুষ যেটা বিচার করবেন, মানুষ সিদ্ধান্ত নেবেন। সেই কাজটা যারা করবেন না, তারা তো প্রকৃতপক্ষে শুধু অনৈতিক তা নয়, তারা সাংবিধানিক দায়িত্ব পালনেও ব্যর্থ হবেন। স্যার, খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে এবিটিএ এবং এবিপিটিএ মামলা করেছে বলে অন্তত আমরা খবর পাচ্ছি। আপনি একটু যদি বিষয়টা বিস্তারিতভাবে বলেন, আমরা জানতে পারছি, এবং এর আইনি বৈধতা কতখানি। যে 2009 রোপার যে এখনো বকেয়া দিয়ে শিক্ষক, শিক্ষাকর্মী বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলি, পঞ্চায়েত, পৌরসভা, তারা পায়নি। সারপ্লাস ট্রান্সফার এবং সেন্সাসের যে কাজে শিক্ষক শিক্ষিকাদের যুক্ত করা হচ্ছে, সেখানে তাদের অন ডিউটি দেওয়ার, এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে দেন। দেখুন, সুপ্রিম কোর্ট আইন ঠিক করে দিয়েছে। হুম, হুম, এখন একদল লোক বলবেন যে সুপ্রিম কোর্ট আইন ঠিক করেছেন, সেই আইনটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আবেদন করেছিলেন, হুম, হুম, অর্থাৎ যারা সরাসরি সরকারি কর্মচারী। হুম, হুম। অতএব এটা অন্য কেউ পাওয়ার অধিকারী নন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যে পরামর্শ নিজে মনে করি ঠিক, যে কে কি ব্যাখ্যা করবে সেই অনুকম্পার উপর নির্ভর না করে আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য আদালতে যান। সুপ্রিম কোর্ট যে আইন ঠিক করবে সেই আইনটা সবার ক্ষেত্রে কার্যকর হবে, এই নির্দেশটার জন্য প্রত্যেকের আদালতে যাওয়া উচিত। সেই থেকে এবিটিএ বা বিপিটিএ যদি দিয়ে থাকেন তাহলে তারা ঠিক কাজ করেছেন। স্যার, দুর্নীতির আবার একটি বিষয় উঠে আসছে, যদিও আমরা দেখতে পেয়েছি যে ডিম্বাস্ত্রের প্রয়োগ কিছুদিন ধরে বন্ধ, এবং দুর্নীতিগ্রস্তরা আস্তে আস্তে তারা ডিটারজেন্ট পাউডার মাখা শুরু করেছেন, কেউ কেউ তো সম্পূর্ণভাবে ধৌত হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারকেশ্বরে ধর্মীয় স্থান, ধর্মস্থান, ধর্মপ্রাণ মানুষ সেখানে যান, সেখানে টাকা চাওয়ার অভিযোগ উঠে আসছে। আপনি কি বলবেন? মানে দেখুন, পুণ্য আমার অর্জনের জন্য কথা টাকা। কথা স্পষ্ট যে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি। হুম, কথা আমি বলি, অনেকে হয়তো ক্ষুব্ধ হবেন, কিন্তু এটা ঘটনা। তারা কোনো হিসেব দেন না কাউকে। পিএম কেয়ার্স ফান্ডের হিসেব নেই,
RSS থেকে টাকা এত পাচ্ছেন তার কোনো হিসেব নেই, সুতরাং সেখানেই দুর্নীতি ঘটলা। তারা সুযোগ পেয়েছে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। তাই তারকেশ্বরে আপনি লোককে উৎসাহিত করছেন কি কাঁওয়ারা যাও, কাঁওয়ারা যাও মানে তারকেশ্বর বা শিবের মাথায় গিয়ে জল ঢালো। তরুণ তরুণীরা উন্মত্ত হয়ে গঞ্জিকা সেবনের আগ্রহে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তো সেখান থেকে টাকা তুলবে না কেন? ওদের কাছে ধর্মটা তো ব্যবসা, দেখছেন না রাম মন্দির করে কোটি কোটি টাকা লুট করেছে, সবই তো RSS এর লোক লুট করেছে। তো ওরা এই সুযোগটা নেবে, এটা সাধারণভাবে ধরে নেওয়াই উচিত। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।